ঈশানী বিদ্যুৎকে ধরে ফেলতে গেলে নিজেকে বাঁচাতে বিদ্যুৎ ঈশানীর মাথায় আঘাত করে মারার চেষ্টা করে। তখন সেটা মৌলি জানতে পেরে বিদ্যুৎকে নিজের হাতে পুলিশে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি আর নকুল যখন কথা বলছিল দূর থেকে সেটা পিনাক্ষী বুঝতে পারে। আর পিনাক্ষী এসে বলেন, মৌলি কি কথা হচ্ছিল তোমার আর দাদার মধ্যে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় মৌলি বলে, ও আমি ওই ওই নকুল সরকারের সঙ্গে কি কথা বলছি সেটা তুমি জানতে চাইছো? সেরকম কিছু না। আসলে আসলে আমি ওনাকে একটু বোঝাচ্ছিলাম যে বাণী যেন এ বাড়িতে এসে এভাবে এভাবে যখন তখন না আসে, কিন্তু আমার কথা কিছুতেই বুঝতে চাইছিল না, তাই আমি তাকে হাত জোর করে বোঝাচ্ছিলাম। তখনই তখনই পিনাক্ষী বলে, মৌলি আমার চোখে ফাঁকি দিবে না, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি কিছু একটা লুকোচ্ছ, তুমি আমাকে দেখে এভাবে শর্ট খেলে কেন বলো তো? তখনই মৌলি বলে, না না বাবা, তুমি ভুল বুঝছো, আমি সেরকম কিছু হয়নি, আমি সেরকম সেরকম কিছু তোমার থেকে লুকাচ্ছি না, বিশ্বাস করো। তুমি আমাকে বিশ্বাস করো না ড্যাড? তখনই দেখা যায় মীনাক্ষী বলে, দেখো দেখো মৌলি, তুমি যে পথে চলছো সেটা একদম ভালো পথ নয়, তুমি অনেক অনেক বিপদে পড়ে যাবে কিন্তু। তখনই মৌলি বলে যে ড্যাড তুমি আমাকে ভুল বুঝছো ড্যাড, সেরকম কিছুই না। তখনই মীনাক্ষী বলে, আমি সেরকম যেন কিছু না বুঝতে পারি আর না জানি, আমি যদি জানতে পারি যে তুমি এই সব কিছুর পিছনে আছো আর তুমি যদি বিদ্যুৎকে লুকিয়ে রাখো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখনই মৌলি বলে, বাবা তুমি আমাকে বিশ্বাস করো না, যে তুমি আমাকে বিশ্বাস করো। মৌলি মৌলি মিথ্যা কথা বলছে না ড্যাড। এরপরে অন্যদিকে দেখা যায় যে অফিসার অফিসার সেই অনিরুদ্ধ ক্যান্টিনে চলে যায়। সেখানে গিয়ে বলে যে এখানে বিদ্যুতের কোনো না প্রমাণ কোনো কিছু আছেই। তখনই অনিরুদ্ধ আর বাণী বলে, অফিসার এখানে কিছু নেই, বিশ্বাস করুন। তখনই দেখা যায় যে অফিসার তার কর্মীদেরকে দিয়ে ওখানে সার্চ করায়। এরপরেই দেখতে পায় রক্ত ওর লাগানো একটা কাপড়। তখনই অফিসার বলে, অনিরুদ্ধ চ্যাটার্জি এটা কি, এটার মানে কি, এটা এখানে কেন, আপনার এই টিফিন সেন্টারে কেন? তখনই অনিরুদ্ধ বলে, দেখুন আপনি ভুল করছেন, এটা এখানে কেন এসেছে আমি জানি না, এখানে কে রেখে গেছে তাও জানি না। তখনই সাথী বলে যে আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার থাক। এরপরেই সাথী বাড়িতে এসে তখনই বিদ্যুতের মাকে বলে যে তানিয়া দিদিভাইকে নিয়ে বাইরে গিয়ে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসেন, ওর ফুচকা খেতে ইচ্ছে করছে বলে। তখনই তানিয়া মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। এরপরে বিদ্যুতের মা তানিয়াকে নিয়ে যখন বাইরে আসে, তখনই তানিয়া সেই অদ্ভুত চেহারাটা দেখে আবারও ভয় পেয়ে যায়। সেখানে তাকে বিদ্যুৎ ছদ্মবেশ ধরে যেভাবে তাকে আঘাত করা হয়েছিল, এটা দেখে তানিয়া খুবই ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয় আর ওই বিদ্যুৎ হাসতে থাকে। এরপরেই দেখা যায় এক পর্যায়ে তানিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তানিয়া শুধু মাকে ডাকতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপরেই দেখা যায় তখনই বিদ্যুতের মা আসে আর বলে, কি হয়েছে দিদি ভাই, এভাবে চিৎকার করছো কেন, কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছো, আমাকে বলো দিদি ভাই কি হয়েছে, তুমি তুমি এমন করছো কেন দিদি ভাই? তখন তানিয়া কিছুই বলতে পারে না, শুধু হাত দিয়ে একটা দিকে দেখিয়ে দেয় যে ওদিক দিয়ে চলে গেছে। তখনই বিদ্যুতের মা বলে, কে এসেছিল আমাকে বলো। এরপরেই বাণী আসে। এরপরেই দেখা যায় যে বাণীকে জড়িয়ে ধরে তানিয়া কান্না করতে থাকে। তখন বাণী বলে, মামাম কি হয়েছে? অনিরুদ্ধ তানিয়ার কাছে আসতে গেলেই তানিয়া অনিরুদ্ধর হাতটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ খুবই কষ্ট পায়। এরপরেই বাণী বলে, মামাম আমার কাছে এসো, আমার সঙ্গে কথা বলো, দেখি কি হয়েছে তোমার, তুমি আমার সঙ্গে কথা বললে অন্তত তোমার ভালো লাগবে মামা, এখানে এসো। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ ওখান থেকে চলে যেতে গেলে বাণী তখনই অনিরুদ্ধর হাতটা চেপে ধরে বলে যে মিস্টার চ্যাটার্জি আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথাও যাবেন না। তখনই অনিরুদ্ধ বলে, না বাণী আমি আর এখানে থাকতে পারবো না, তুমি প্রিন্সেসকে নিয়ে এসো, আমি ভিতরে আসি। তখনই বাণী বলে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে চ্যাটার্জি, আপনি আপনি এত কষ্ট পাবেন না, আমি সবকিছু ঠিক করে দেব, আমাকে একটু সময় দিন, আপনি এখানে থাকুন। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো ফুল ফুল পড়ে আছে, এখানে মনে হচ্ছে কেউ এসেছিল। তখনই অনিরুদ্ধ বলে, কে এসেছিল? তখনই বাণী বলে, বিদ্যুৎ আসেনি তো। তখনই বিদ্যুতের মা বলে, আমারও মন এরকম কিছুই বলছে বাণী, যে এখানে বিদ্যুৎ আসেনি তো, এই ফুল বিদ্যুৎ ফেলে যায়নি তো, বিদ্যুৎ আনিয়াকে ভয় দেখাচ্ছে না তো, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, যদি এটা হয়ে থাকে তাহলে এবার আমি আর বিদ্যুৎকে কিছুতেই ছাড়বো না,
বিদ্যুৎ যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখান থেকেই খুঁজে বের করব। তখনই দেখা যায় যে অনিরুদ্ধের চোখে পড়ে যায় যে সেই সেই মুখোশটা পরে ওখানে একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তখন তখন অনিরুদ্ধ মুখোশটা দেখে চিনে ফেলে, তখনই তার পিছু নিতে থাকলে সে ওখান থেকে লুকিয়ে পড়ে। এরপরে অন্যদিকে দেখা যায় ঈশানী সে বেলকনিতে এসে সেই আউট হাউসের দরজার সামনে তাকিয়ে দেখে যে ওখানে কেউ যাওয়া আসা করছে নাকি। এরপরে হঠাৎ করেই ঈশানী চোখে পড়ে যায় যে ওখানে কে যেন হাঁটাচলা করছে, সে একেবারে কুয়াশার মতো নয়। তখনই ঈশানী বলে, আমার মন বলছে এখানে অন্য কেউ এসেছিল, আমাকে যেতে হবে, আমাকে আউট হাউসে গিয়ে দেখতে হবে যে আসলে ওখানে কে আছে। এরপরে যখনই আউট হাউসের দরজাটা খুলতে যাবে তখনই পিছন থেকে বিদ্যুৎ এসে মাথায় আঘাত করে ঈশানীর। ঈশানী চিৎকার করে নিচে পড়ে যায়। তখনই বাড়ির সবাই এসে ঈশানীকে ধরে আউট হাউসের ভিতরে নিয়ে যায় এবং ডাক্তারকে কল করে। ডক্টর এসে ঈশানীকে দেখে বলে যে তার অবস্থা সেরকম একটা ভয়ের কিছু নেই, কিন্তু মাথায় অনেকটা চোট লেগেছে বলেই তার এমনটা হয়েছে, সে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই পিনাক্ষী ঈশানীকে ডাকে আর বলে, ঈশানী তুমি ঠিক আছো? ঈশানী কথা বলছো বলছো না কেন, বলো ঈশানী কি হয়েছে? তখনই নয়ন তারা মৌলিকে বলে, কি হয়েছে বলতো, কিছু একটা কিন্তু করতে হবে, কিছু বুঝতে পারছি না কি হয়েছে, এইটা কি পড়েছিল নাকি? তখনই মৌলি বলে, আগে মমের জ্ঞানটা ফিরুক, তারপরে ব্যাপারটা দেখছি। এদিকে কুয়াশা খুব ভয়ে থাকে, যে কুয়াশা মনে মনে বলে যে সত্যিটা যদি জানতে পেরে যায় তাহলে কি হবে, আর মৌলি ম্যাডাম তো আমাদেরকে ছাড়বে না, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। নিজেদেরকে তো বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে গেলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে হাত থেকে সব কিছু বের হয়ে যাবে। এরপরই দেখা যায় তখনই নয়নতারা বলে যে, ঈশানী কি হয়েছিল তোমার, তুমি পড়ে পড়ে আঘাত লাগলো কি করে? তখনই ঈশানী আমতা আমতা করে বলে, আমি বুঝতে পারিনি, কিন্তু যেটুকু মনে আছে আমার মনে হয়েছে যে কেউ একজন আমাকে পিছন থেকে এসে মাথায় আঘাত করছে। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, কে আঘাত করলো, এখানে তো কেউই ছিল না। তখনই ঈশানী বলে, সেটা তো বুঝতে পারছি না কে ছিল, কিন্তু কে যেন ছিল যে পিছন থেকে আমাকে আঘাত করেছিল। তখন নয়নতারা বলে, এই যে ঈশানী, এটা তোমার মাথায় পড়েছিল, আমি কতবার বলেছি যে কাউকে ডেকে নিয়ে এসে গাছটা পরিষ্কার করে নাও, তাহলে আর এই অ্যাক্সিডেন্টটা হতো না, তাহলে আর কোনো সমস্যাই হতো না। এখন এখন এটা এটা কি করে সম্ভব করা যাবে বলো তো? আমার কথা কেউই ওই কানে নেয় না, আমি কতবার বলেছি, কেউ কোনো কথাই শুনতে চায় না। এরপরে মৌলি বলে, ঠিক বলেছো গ্র্যান্ড মামি, আমিও কতবার বলেছি যে সব কিছু পরিষ্কার রাখতে, কিন্তু কেউই আমাদের কথা শোনে না। আজকে এর জন্য মমের কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে উঠেছে বলো তো, আর এইসব ভালো লাগছে না। এরপরেই দেখা যায় যে মৌলি মনে মনে বলে, এখানে কি হয়েছিল আমাকে জানতে হবে ব্যাপারটা, যে মম এখানেই বা কেন আসলো, আর মমের সঙ্গে এটাই বা কেন হলো, আমাকে জানতে হবে। এরপরেই দেখা যায় তখনই বাণী আর বিদ্যুতের মা চলে আসে। তখনই বাণী বলে, মায়ের কি হয়েছে, মা এভাবে এখানে শুয়ে আছে কেন, আর এখানেই বা সবাই এভাবে জড়ো হয়ে আছে কেন, কি হয়েছে মার? তখনই পিনাক্ষী বলে, একটু ঈশানীর মাথায় চোট লেগেছে, তাই এখানেই ঈশানীকে ডক্টর এনেছিলাম। তখনই দেখা যায় বাণীকে দেখে কুয়াশা আরো ভয় পেয়ে যায়। তখনই মৌলির দাদু বলে, পিনাক্ষী এত কথা বলার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না, যাও ডক্টরকে টাকাটাও দিয়ে তার তার রুমকে পৌঁছে দিয়ে এসো, তারপরে ঈশানী বৌমাকে নিয়ে বাড়িতে চলো, তার ঘরে নিয়ে গিয়ে রেস্ট দেবে, এখানে এভাবে থাকাটা ঠিক হবে না। তখনই দেখা যায় পিনাক্ষী বলে, হ্যাঁ বাবা আমি দেখছি। এরপরেই দেখা যায় যে কুয়াশা মনে মনে বলে, এই বাড়িটা আবার এখানে কেন চলে আসলো, ও আসাতে আমার আরো এখন ভয় বেড়ে যাচ্ছে, যদি বিদ্যুতের খোঁজটা পেয়ে যায়, এই বাড়িকে বিশ্বাস নেই, বাড়ি সবকিছু করতে পারে। তখনই বৌলি বলে, এই যে বাড়ি ডাকাত রানী, এখানে কি করছো, এখানে কেন এসেছো তুমি, এখান থেকে চলে যাও, আমার মমের শরীর খারাপ হয়েছে, আমি বুঝে নেবো, তোমাকে এখানে আসতে কে বলেছে বলো, এখানে কেন এসেছো তুমি, এখান থেকে চলে যাও, আমার মমেরকে আমরা সবাই দেখে নেবো। তখনই নয়নতারা বলে, হ্যাঁ আমাদের বাড়ির বউর শরীর খারাপ হয়েছে, আমরা বুঝে নেবো, তোমাকে এখানে কে ডাকলো, তুমি কি সবসময় এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করো নাকি, যে এই পাশে বাড়ির কিছু একটা হলেই বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলো? তখনই বাড়ি বলে, আপনারা ভুল বুঝছেন, আমরা বিদ্যুৎকে খুঁজে বেড়াচ্ছি, বিদ্যুৎকে পেলেই আমরা ঠিক ঠিক এখান থেকে চলে যাব, আর এখানে কখনো আসবো না। তখন কুয়াশা বলে, কতবার বলেছি এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, আমি একটু এখানে আশ্রয় নিয়েছি বলে তোমাকে এখানে বারবার আসতে হবে, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তখনই দেখা যায় যে মৌলি বলে, একদম ঠিক কথা,
বারবার বাড়ির এখানে আসাটা একদম ভালো হচ্ছে না। কিন্তু এরপরে দেখা যায় বাড়ি চলে গেলে তখনই ওখানে সবাই চলে যায়। তখনই মৌলি আর নয়নতারা আবারও কুয়াশার কাছে আসে আর বলে যে এখানে কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় মৌলির দাদু বলে, আমি 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 বুঝতে পারছি না, এ বাড়িতে আমার কথা কি কোনো দাম নেই? আমি কতবার বলেছি যে ওই কুয়াশাই বাড়ি থাকবে না, তবুও ওই মৌলি আর নয়নতারা কুয়াশাকে এ বাড়িতে জায়গা দিচ্ছে। আমার কথা কেউই মাথাতেই আনছে না, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। এবার আমাকে অন্যভাবে কথা বলতে হবে, না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। এভাবে চলতে দেওয়া যাবে না। এভাবে চলতে দিলে এ বাড়ির সম্মান নষ্ট হবে। ওই কুয়াশাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এরপরে দাদুভাই কুয়াশাকে বলে, এই যে আমি তোমাকে আরেকবার সাবধান করে দিচ্ছি, তুমি এ বাড়িতে আর থাকবে না। এ বাড়ির আশেপাশেও যেন আমি তোমাদেরকে আর না দেখি। এখান থেকে মানে মানে কেটে পড়ো, এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। এরপরেই দেখা যায় যে কুয়াশা বলে, দেখুন দেখুন দাদু, আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো জায়গা নেই, আমার কোনো জায়গা নেই যাওয়ার মতো। আপনি বোঝার চেষ্টা করেন, আমি কোথায় যাব? এখানে বিদ্যুৎও নেই যে বিদ্যুতের কাছে যাব। এই বাড়ি বিদ্যুৎকেও শেষ করে ফেলেছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তখনই বিদ্যুতের মা বলে, এই যে কুয়াশা, আমি তোমাকে খুব ভালো করে চিনি আর আমার ছেলেকেও চিনি। আমি জানি আমার ছেলের কিচ্ছু হয়নি। আমি মা, আমি বুঝতে পারি। তাই বলছি, ভালোই ভালোই বলো বিদ্যুৎ কোথায় আছে, তাহলে হয়তো তোমার তোমার অনেক অন্যায়টা ঠাকুর ক্ষমা করে দেবে। তখনই কুয়াশা বলে, আপনি ভুল করছেন, আপনি বাণীর হয়ে আপনার ছেলেকে ভুল বুঝছেন। দেখুন, এমনটা করবেন না। বিদ্যুতের কোনো খোঁজ নেই, এই বাণী আর তার বাবু বিদ্যুৎকে সরিয়ে ফেলেছে। আপনি কেন বুঝতে চাইছেন না? বিদ্যুৎ আর বেঁচে নেই, বিদ্যুৎকে মেরে ওর ডেড বডিটাও সরিয়ে ফেলেছে। তখনই বাণী বলে, একদম এসব কথা বলবে না। কুয়াশা, তোমার কি মনে হয় তুমি এসব কথা বলবে আর সেটা সবাই বিশ্বাস করে ফেলবে? না, এসব কেউ বিশ্বাস করছে না, কারণ আমরা খুব ভালো করেই জানি যে বিদ্যুতের কিচ্ছু হয়নি, বিদ্যুৎ ঠিক বের হয়ে আসবে। এরপরেই দেখা যায় তখনই কুয়াশা বলে, এসব মিথ্যা কথা। এরপরেই কুয়াশা কুয়াশা ওদেরকে রাগ করলে তখনই বাণী আর বিদ্যুতের মা ওখান থেকে চলে যায়। তখনই মৌলি মৌলি বলে, আগে বলো তো এটা কেন করেছো, আর এখানে কে এসেছিল বলো আমাকে, আর আমার মমকে কেন মেরেছো, কিসের জন্য মেরেছো? তখনই দেখা যায় সেখানে ওই বিদ্যুৎ চলে আসে শাড়ি পরে, পুরোপুরি মেয়ে সেজে। ওখানে এসে বলে, আমার জন্য কুয়াশা মেরেছে, কারণ যদি কুয়াশা না মারতো তাহলে আজকে আমি হাতে নাতে ধরা পড়ে যেতাম ওই তোমার আপনার মার কাছে। আর আপনার মা যদি এটা জানতে পারতো তাহলে সোজা আমাদেরকে জেলে ভরে দিত, কারণ সে কিন্তু বাণী আর অনিরুদ্ধকে প্রচণ্ড ভালোবাসে, কথাটা ভুলে যাবেন না। আর আমি ধরা পড়লে আপনার নামটাই কিন্তু আগে আসতো, বুঝতে পারছেন? এই জন্য এটুকু করার দরকার ছিল। আর কুয়াশা তো বলল, তাকে সেরকম জোরে মারেনি, এমনভাবে আঘাতটা করেছে শুধুমাত্র সে জ্ঞান হারিয়েছিল, এছাড়া কোনো পথ ছিল না আমাদের কাছে। নিজেদেরকে বাঁচাতে গেলে এটুকু করতেই হবে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, এত কিছু বুঝতে চাই না, কিন্তু যে কাজটা করেছো সেটা একদম ঠিক কাজ করোনি। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, আপনাদের জন্য এত কিছু করেছি, তারপরে আপনারা কেন কেন এরকমটা করছেন? এরকমটা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তখনই দেখা যায় মৌলি বলে, তুমি আর কি করলে? করলাম তো আমরা আমরা এত বড় রিস্ক নিয়ে আমাদের বাড়িতে তোমাদেরকে দিয়েছি, তারপরে তোমরা আমাদেরকে এত বড় কথা বলছো। আসলে বাড়িতে যদি একটা কুকুরও পালা যেত, সেই কুকুরটাও পরে এরকম বেইমানি করতো না। তোমরা যেভাবে বেইমানি করছো একদম ঠিক কাজ করছো না, কিন্তু এর জন্য ভালো হবে না। তুমি বসে বসে খেতে পারছো, থাকতে পারছো, আমাদের খাচ্ছ, আমাদেরই পড়ছো, আবার আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছো। এটা কিন্তু ভুলেও আর করতে যেও না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাও, এখান থেকে বের হয়ে যাও। এরপরেই দেখা যায় কুয়াশা বলে, দেখুন আমরা যা কিছু করেছি সব আপনার কথাই করেছি। এটা যদি আমরা একবার পুলিশের কাছে মুখ খুলি তখন আপনাদের উপায়টা কি হবে আপনারা বুঝতে পারছেন? তখনই মৌলি বলে, আমাকে ঠেট দিচ্ছ তোমরা? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, না না, ঠেট দিব কেন, যেটা সত্য সেটাই বলছি। অন্যদিকে দেখা যায় তানিয়া কিছুতেই ঘুমাতে যায় না। তখনই সাথী এসে তানিয়াকে গান গাইয়ে ঘুম পাড়ায়। আর তখন বানিয়ে এসে বলে, মাসিমণি আপনি ঘুম পাড়াচ্ছেন তানিয়ার? আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়ান, আমি এদিকটা দেখছি। তখনই অনিরুদ্ধ আসলে তানিয়া আবারও লুকিয়ে পড়ে। তানিয়া আর এই লুকানোটা দেখে অনিরুদ্ধ আর ঠিক থাকতে পারে না, আর বলে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, তোমরা তোমরা এখানে থাকো, ভালো থাকো। এই বলে অনিরুদ্ধ বাইরে চলে যায়। এদিকে বাণী মনে মনে বলে, আমি জানি অনিরুদ্ধ বাবুর অনেকটা কষ্ট হচ্ছে, মামামের এই কষ্ট হচ্ছে, নিতে পারছে না, কিন্তু কি করব, কিছুই তো করতে পারছি না। অনিরুদ্ধ বাবুর জন্য তো আমারও খুব খারাপ লাগছে। মানুষটা আমাদের জন্য অনেক কিছু করেছে, মামামের সুখের জন্য সে সব সুখ ত্যাগ করেছে,
তার বাড়ি, তার সম্পদ, তার সবকিছু, চাকরি সবকিছু ছেড়ে দিয়ে আমার আর মামামের সঙ্গে থেকেছে। আর এখন তার এত বড় কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। অনিরুদ্ধ বাবুর এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এরপরেই দেখা যায় যে তানিয়ার ঘুম পাড়িয়ে ফেলে। এরপরে অনিরুদ্ধ ভাবে যে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর থাকবো না। আমি থাকার পরে যদি প্রিন্সেসের কষ্ট হয়, প্রিন্সেসের সমস্যা হয়, তাহলে আমার এখানে থাকার কোনো মানেই হয় না। আমি এখান থেকে চলে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব, এখানে আমি আর আসবো